এবার আমরা পৃথিবীটাকে বিশ্লেষণ করি। বোঝা গেল যে পৃথিবীর উৎপত্তি কিভাবে হলো। এবার পৃথিবীর উৎপত্তি তো হলো, এবার পৃথিবী কিরকম শেপ, পৃথিবীটা কিরকম মানে তার ভিতরে কি আছে, বাইরে কি আছে, কিরকম দেখতে। তো নর্মালি যেটা আমি গ্লোব দেখালাম, এই যে নর্মালি আমি বলছি পৃথিবী এই যে গ্লোব, মানে পৃথিবী হচ্ছে গোল, গোলাকার, স্ফেরিক্যাল, তাই তো? মানে স্ফিয়ার, আর্থ ইজ এ স্ফিয়ার, স্ফেরিক্যাল, পৃথিবী গোল। কিন্তু না, পৃথিবী সম্পূর্ণ গোল নয়, পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়, সম্পূর্ণ কমলা লেবুর মতো নয়, বা আদার্স ফুটবলের মতো নয়, কোনো কিছুর মতো নয়। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। এটা হচ্ছে সব থেকে সহজ উত্তর। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন। কিরকম পৃথিবীর আকৃতি? পৃথিবীর আকৃতি যেহেতু পৃথিবীর মতন, সেহেতু পৃথিবীর আকৃতির নাম দেওয়া হয়েছে জিওড। কি? জিওড। পৃথিবীর আকৃতি জিওডের মতো। মানে কি রকম? পৃথিবীর আকৃতি সব দিকে যে সমান গোল, এই যে গ্লোব একটা নিয়ে আসলে পুরো চারিপাশে গোল, এরকম নয়। এরকম কোনোদিন হতে পারে? কেন হতে পারে না আমি বলছি। পৃথিবীর আকৃতি যদি এরকমই হতো, তাহলে পৃথিবীর এইখানে যে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়টারই বা কি হতো? আর এইখানে যে একটা সমুদ্র রয়েছে, তাহলে এইখানটাই বা কিরকম? কোনোদিন কোনো গোলাকার বস্তু দেখেছো যে কোনো একটা জায়গায় কাটা থাকে এরকম? আমি এটা সমুদ্র, এটা সমুদ্র, এটা একটা গোলাকার বস্তু, এটা সমুদ্র। তারপরে একটা এরকম পাহাড়, উঁচু বস্তু এরকম পাহাড়। দেখো তো পৃথিবীর আকৃতিটা এবার এবার আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে দেখতে বিচ্ছিরি। এখানে গোল, আবার এখানে পাহাড় রয়েছে, এখানে এরকম, আবার এইদিকে আবার পাহাড় রয়েছে, আবার এইখানে এরকম ওঠা মালভূমি, এটা ধরো মালভূমি, তাহলে এখানে ওঠা, আবার এখানে সাগর রয়েছে, আবার এইখানে এরকম ইয়ে। তাহলে পৃথিবীর আকৃতি তো এরকম হওয়ার কথা, কারণ আমরা জানি যে পৃথিবীতে কি কি রয়েছে, পৃথিবীতে পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, সমুদ্র রয়েছে, সবকিছু রয়েছে। তাহলে পৃথিবী যদি গোল হতো পুরোপুরি, তাহলে এইগুলো কি করে থাকলো, এগুলো কি করে থাকতো? এগুলো তো থাকা সম্ভব না। মানে পুরো মাটি থাকতো, পুরো মাটি, মাটির উপরে আর কিচ্ছু নেই। মানে মাটির উপরে শুধু মানুষ বসবাস, মানুষরা রয়েছে, আমরা রয়েছি, বা আমরা যেগুলো পরবর্তীকালে তৈরি করেছি শুধু সেই সব থাকতো। মাটির ভূ প্রকৃতি অন্যরকম হতো? অন্যরকম হতো না। তোমার পুরো 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 প্লেন, এরকম যেরকম দেখাচ্ছে এই যে গ্লোবে, গ্লোবে যেরকম দেখাচ্ছে পুরো প্লেন, মানে কিচ্ছু নেই, পুরো প্লেন, পুরো প্লেন। এরকম তো হবে না, এরকম তো হওয়ার কথা নয়। পৃথিবীতে এরকম তো হবে না। হবে কি রকম? হবে খানিকটা এইরকম। সেই জন্য পৃথিবীর আকৃতি কি বলা হয়? পৃথিবীর আকৃতিকে বলা হয় জিও। কিন্তু এইরকম ভাবে কি দেখানো সম্ভব? এরকম ভাবে কোনো কিছু দেখানো বা কোনো কিছুকে পরিমাপ করা, বা আ আ মানে এই যে যেরকম ভাবে একটা গ্লোব তৈরি করে সারা দেশে আমরা যেরকম দেখতে পারি যে গ্লোবে দেশগুলো কোথায় রয়েছে, কন্টিনেন্ট গুলো, মহাদেশগুলো কোথায় রয়েছে, মহাসমুদ্রগুলো কোথায় রয়েছে। এরকম একটা আকৃতির, একটা বিচ্ছিরি ধরনের একটা আকৃতির জিনিস তোমার সামনে এসে রেখে দিল। নে এটা একটা গ্লোব। কোনোভাবে সম্ভব না, এবং ঘোরানোটাও কোনোভাবে সম্ভব না। ঘুরবেও না এই জিনিসে। তেড়া একটা জিনিস, ওরকম একটা যদি একটা গ্লোব বানাতে হয়, তাহলে তেড়া একটা জিনিসও ঘুরবেও না। ঠিক আছে তো? সেই জন্য কি করা হয়? সেজন্য এখান থেকে আমরা এই যে এই আকৃতিগুলোকে না, এই আকৃতিটাকে একটা ইমাজিনেটিভ লাইন, একটা যেখান থেকে আ ইয়ে রয়েছে সেখান থেকে একটা ইমাজিনেটিভ লাইন আমরা আমরা একটা ড্র করে নিচ্ছি। কিছুটা কিছুটা বাইরে, মানে কিছুটা যেগুলো ভিতরের দিকে রয়েছে সেগুলোকে কিছুটা উপরের দিকে তুলে দাও। আর যেটাকে উপরে রয়েছে সেটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দাও। আর কিছু না। মানে যা উপরে রয়েছে সেটাকে চেপে দাও। আর যেটা ভিতরে রয়েছে সেটাকে বাইরে বার করে দাও। সমুদ্রের তো তল রয়েছে, তাহলে সেটাকে বাইরে বার করে দাও। আর যেটা উপরে রয়েছে চেপে দাও। চেপে দিলে কি হবে? জিনিসটা চারিদিক থেকে গোল আকৃতি হবে। তো এই যে গোল যে আকৃতিটা হচ্ছে, এই যে গোল আকৃতিটা আমরা নিজেরা বানালাম, সেটাকেই আমরা বলি কি? জিওড। বোঝা গেল? সেই আকৃতিটাকে আমরা আকৃতি দিয়েছি জিওড। কিন্তু পৃথিবী অ্যাকচুয়ালি পৃথিবীর আকৃতি এইরকম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভূমিরূপ, তার বিভিন্ন রকমের সেরকম, সেইখানে তার সেখানে সেরকম দেখতে। তাহলে এই হচ্ছে পৃথিবী আমাদের এরকম দেখতে, এবং পৃথিবী মানে ইয়ে অঞ্চলে তোমার উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে খানিকটা চ্যাপ্টা। এইজন্য এইগুলোকে বলা হয় ফ্ল্যাটেন এরিয়া। কি বলা হয়? ফ্ল্যাটেন এরিয়া। কিছুটা চ্যাপ্টা উপরে এবং নিচেও, উপরেও এবং নিচেও। এবং এই দিকটা খানিকটা ফোলানো। ২ পাশে খানিকটা ফোলানো। নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে খানিকটা ফোলানো। ঠিক আছে তো?
তাহলে উত্তর গোলার্ধে এবং নিম্ন গোলার্ধে মানে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে যেটা মানে আন্টার্কটিক এবং আর্কটিক অঞ্চলে, এই দুটো অঞ্চলে পৃথিবীটা খানিকটা একটু চ্যাপ্টা টাইপের ফ্ল্যাটেন। চ্যাপ্টা মানে ফ্ল্যাট, এবং দুই দিকে ঢেউ খেলানো। বোঝা গেল তো? তাহলে এইখান থেকে যদি আমি এই দিক থেকে মাপি, তাহলে এইখানকার মাপটা কম হবে আর এখানকার মাপটা বেশি হবে। কি হবে? বেশি হবে। অ্যাকচুয়ালি পৃথিবীর ব্যাসার্ধ মানে রেডিয়াস, আমি যদি মানে ইনার কোর যাই, আমি এই অংশটা কেটে নিয়ে আসলাম। এবার আমি ভিতরের দিকে যাব। ঠিক আছে, এবার আমি ভিতরের দিকে যাচ্ছি পৃথিবীর। আমি এই অংশটা কেটে নিয়ে আসলাম, কেটে নিয়ে এসে এই জায়গাটুকু এইটুকু টোটাল এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে 6378 মিটার বা 6300 কিলোমিটার বলতে পারো। 6000 কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6378 কিলোমিটার। ঠিক আছে না? এই 6378 কিলোমিটারের মধ্যে এবার কি কি আছে, এই ভিতরে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, আর উপরে তো আমরা জানি, উপরে তো কিছু জায়গায় পাহাড় রয়েছে, কিছু জায়গায় সমুদ্র রয়েছে, তাই না? কিছু জায়গায় সমুদ্র রয়েছে, কিছু জায়গায় পাহাড় রয়েছে, এই রয়েছে। তাহলে এবার আমরা এই অংশটাকে, পৃথিবীটাকে কেটে ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে ভিতরে কি, এই নিচের অংশটাকে বলা হয় কোর, একদম কেন্দ্রমণ্ডল, দ্য কোর বা কেন্দ্রমণ্ডল। ঠিক আছে তো? এটা হচ্ছে 5100 কিলোমিটার থেকে 6378 কিলোমিটার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে, এখানে কি বলা হয়? কেন্দ্র বা দ্য কোর বা কেন্দ্রমণ্ডল। এবং এই জায়গাটা হচ্ছে পৃথিবীর পুরো সলিড, কি সলিড একদম পুরো। কি কি থাকে? নিকেল থাকে আর আয়রন থাকে, আয়রন আর নিকেল। এই কোন কোন ধাতু থাকে? আয়রন আর নিকেলের একটা জমাট বাঁধা বস্তু, সলিড বস্তু হচ্ছে দা করে থাকে। তার উপরের যে অংশটা, সেই অংশটা হচ্ছে, এটাকে বলা হয় ম্যান্টেল। কি বলা হয়? ম্যান্টেল। মেন্টাল নয় কিন্তু, ম্যান্টেল। কি? ম্যান্টেল। এই অংশটা হচ্ছে এই যে এই 5100 থেকে এটা হলো, আর এটা হচ্ছে 2900 কিলোমিটার থেকে এই পর্যন্ত 5100 কিলোমিটার পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে, এটাকে বলে লোয়ার ম্যান্টেল। কি বলে? লোয়ার ম্যান্টেল বা নিম্ন গুরুমণ্ডল। কি? গুরুমণ্ডল বা নিম্ন গুরুমণ্ডল বলা হয় ম্যান্টেল। আর উপরে 100 কিলোমিটার, ধরো এখান থেকে জিরো থেকে এইটা পড়ছে হচ্ছে 100 কিলোমিটার, 200 কিলোমিটার, এই 200 কিলোমিটার পর্যন্ত হচ্ছে লিথোস্ফিয়ার। কি? লিথোস্ফিয়ার বা উপরিভাগ, ভূত্বক, উপরিমণ্ডল। ঠিক আছে তো? লিথোস্ফিয়ার। এবার 200 কিলোমিটার থেকে এই যে 2900 কিলোমিটার পর্যন্ত, এটাকে বলা হয় আপার ম্যান্টেল। কি বলা হয়? আপার ম্যান্টেল বা ম্যান্টেল বা উচ্চ গুরুমণ্ডল। ঠিক আছে না? তাহলে এই কয়টা ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমে 0 থেকে 200 কিলোমিটার পর্যন্ত, এই 200 কিলোমিটার পর্যন্ত যেটুকু রয়েছে সেইটুকু হচ্ছে, তার মধ্যে শুধুমাত্র এবার আমি এইটুকু জায়গা 0 থেকে 200 কিলোমিটার পর্যন্ত আমি কেটে নিলাম এখান থেকে। ঠিক আছে? এই 0 থেকে 200 কিলোমিটার পর্যন্ত কি, এটা কি বলছি আমরা? লিথোস্ফিয়ার। কি বলছি? লিথোস্ফিয়ার। ভালো করে, এগুলো কিন্তু খুব পরীক্ষায় আসে। এটাকে কি বলছি? লিথোস্ফিয়ার। এই লিথোস্ফিয়ারের মধ্যে উপরের মাত্র 70 কিলোমিটার পর্যন্ত, 0 থেকে 70 কিলোমিটার পর্যন্ত, এইটাকে বলছি আমরা ক্রাস্ট। কি? এটাকে কি বলে? ক্রাস্ট মানে ভূত্বক। এটা হচ্ছে ভূত্বক মানে আমাদের মাটি এবং মাটির ভিতরে যে উপরের অংশ এবং নিচের অংশ, নিচে শিলা রয়েছে, মানে ধরো এই মাটিটা তো, মাটির উপরে নরম অংশ, তার নিচে পাথর রয়েছে, এই পাললিক শিলা রয়েছে, আর উপরে নরম শিলা, নিচে পাললিক শিলা, তাই তো? মানে পাথর রয়েছে। সেটা কত দূর পর্যন্ত রয়েছে? সেটা হচ্ছে 0 থেকে 70 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এই 0 থেকে 70 কিলোমিটার পর্যন্ত যেটা রয়েছে, তারপরে 0 থেকে 70 কিলোমিটারের নিচে, এখান থেকে 200 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে? 200 কিলোমিটার পর্যন্ত এইখানে মাঝখানে আরেকটা স্তর রয়েছে, সেটাকে আমরা বলি অ্যাসথেনোস্ফিয়ার। কি বলি? অ্যাসথেনোস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার। কি বলি এটাকে? অ্যাসথেনোস্ফিয়ার। এই অ্যাসথেনোস্ফিয়ারই হচ্ছে, অ্যাসথেনোস্ফিয়ারের নিচে থেকেই শুরু হলো, হয়ে গেল কি? ম্যান্টেল। কি? ম্যান্টেল। অ্যাসথেনোস্ফিয়ারটা লিকুইড,
লিকুইড এবং অ্যাস্থেনোস্ফিয়ারের নিচে এই যে ম্যান্টেল, এই ম্যান্টেলটা হচ্ছে গলিত লাভা থাকে এখানে সবসময়। কি থাকে? গলিত লাভা। এই জিনিসটা পুরো ম্যান্টেল যতদূর পর্যন্ত বললাম ২৯০০ কিলোমিটার পর্যন্ত, এই যে ২৯০০ কিলোমিটার পর্যন্ত ম্যান্টেল থাকে। এই ম্যান্টেলটা কি দিয়ে, কি রয়েছে এখানে? এখানে রয়েছে লাভা। লাভা কিসের? লোহা, ওই যে নিকেল আর লোহা গলন্ত অবস্থায় রয়েছে। আর তার নিচে যেটা কোর, সেখানে কি অবস্থায় রয়েছে? সলিড অবস্থায় রয়েছে। কি জিনিস? ওই দুটো জিনিসই, নিকেল আর লোহা, আয়রন আর নিকেল, দুটো জিনিসই এখানে সলিড অবস্থায় রয়েছে এবং তার উপরে গলন্ত অবস্থায় রয়েছে। এবং গলন্ত অবস্থায় যেহেতু রয়েছে, এটা গলিত অবস্থায় রয়েছে, এটা লিকুইড ফর্মে রয়েছে। এবং লিকুইড ফর্মে থাকার ফলে মাঝে মাঝে কি হয়, ধরো এইটা হচ্ছে ভূত্বক, এটা স্থিরস্ফিয়ার, এটাও লিকুইড, এটা সেমি লিকুইড অ্যাস্থেনোস্ফিয়ার। এবার এটা হচ্ছে ভূত্বক, তাই তো? এবার এইখানে এখানে সমুদ্র আছে। এতদূর তো আসবে না, ম্যাক্সিমাম সমুদ্রের তল পর্যন্ত আমরা যেটা যেতে পেরেছি সেটা হচ্ছে মারিয়ানা খাত, মারিয়ানা ট্রেন, সেটা হচ্ছে 11 কিলোমিটার ডিপ। তাহলে 11 কিলোমিটার ডিপ পর্যন্ত এখানে ম্যাক্সিমাম যেতে পারি। ঠিক আছে? তো ম্যাক্সিমাম সমুদ্রের গভীর খাত কোনটা? 11 কিলোমিটার, এখান থেকে আমাদের মাটি থেকে 11 কিলোমিটার পর্যন্ত। তাহলে এই 11 কিলোমিটার, আর এখানে এখানে উঁচু, সব থেকে উঁচু কত? 8 কিলোমিটারের কাছাকাছি, 8.5 কিলোমিটার, মানে ওই 8,800 মিটার এভারেস্ট। তো 8.5 কিলোমিটার উঁচু। তো সব থেকে উঁচু অংশ হচ্ছে 8.5 কিলোমিটার দিকে, আর এদিকে সব থেকে নিচু অংশ কত? আমাদের ভূত্বকের সব থেকে নিচু অংশ কত? 11 কিলোমিটার, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা খাত, তাই তো? তাহলে এইবার এই অ্যাস্থেনোস্ফিয়ারে আর এইখানের এর মাঝখানে এখানে কি আছে? মাঝখানে কি আছে? মাঝখানে কিছু কিছু জিনিস আছে। সেটা কি কি? খুব ইন্টারেস্টিং। এর মাঝখানে না কতগুলো প্লেট আছে, এরকম এরকম প্লেট আছে, প্লেট ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, পৃথিবীর চারিদিকে এরকম প্লেট ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? সেগুলো সলিড, সলিড প্লেট। কিন্তু যেহেতু এটা লিকুইড, কোনো লিকুইডের মধ্যে তুমি একটা কাঠ ভাসিয়ে দেবে, কি হবে? ফ্লোট করতেই থাকবে তো। কতক্ষণ ফ্লোট করবে? যতক্ষণ না পর্যন্ত কোনো ডাঙায় গিয়ে মিশছে, ততক্ষণ পর্যন্ত ফ্লোট থাকবে, ফ্লোট করতে থাকবে। তো এই যে এই ধরনের এই যে অ্যাস্থেনোস্ফিয়ার আর ম্যান্টেল, ম্যান্টেলের উপরে যে অ্যাস্থেনোস্ফিয়ারটা রয়েছে লিকুইড অবস্থায়, সেখানে ওই প্লেট টেকটনিক গুলো ঘোরে, প্লেটগুলো ঘোরে, প্লেটগুলো ঘোরে। এটাকেই বলা হয় প্লেট টেকটনিক থিওরি। এটাকে কি বলা হয়? প্লেট টেকটনিক থিওরি, প্লেট টেকটনিক থিওরি। এই থিওরিটাকেই বলে প্লেট টেকটনিক থিওরি। এই প্লেট টেকটনিক থিওরি কি বলছে, যে যখনই এই যে অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে এরা যখনই ঘুরে বেড়াচ্ছে, বা ঘুরতে ঘুরতে ধরো এর সঙ্গে এ কোলাইড করে গেল, এর সঙ্গে এ এসে ধাক্কা দিল জোরে, কি হবে? কেঁপে উঠবে। দুটো জিনিসকে, বাচ্চা কাচ্চাদের দেখেছো মাঝে মাঝে দৌড়ে দৌড়াতে দম করে এসে বাড়ি খেয়ে ছিটকে পড়ে যায়। তো তখন কি হবে? তখন কি হয়? তখন দুজনে দুদিকে ছিটকে পড়ে গেল। এখানেও তাই হবে, জোরে এসে ধাক্কা দিচ্ছে, জোরে এসে ধাক্কা দেওয়ার ফলে কি হবে? এখান থেকে কিছুটা ধাক্কা দিল, উপরে উঠে গেল, উপরে উঠে আমাদের মাটির ত্বক, ভূত্বক যেটা ক্রাস্ট, সেখানে এসে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার ফলে এখান থেকে কি হলো? একটা কম্পন তৈরি হলো, কম্পন তৈরি হলো, এবং কম্পন তৈরি করার ফলে কি হচ্ছে? এখানে তৈরি হচ্ছে ভূমিকম্প। এইভাবে হয় ভূমিকম্প। আর্থকোয়াকের এটা হচ্ছে একদম প্রাথমিক কারণ। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই যে অ্যাস্থেনোস্ফিয়ার আর এই যে আমাদের এই ক্রাস্ট, এখানে কি বলছি, এখানে এখানে লাভা রয়েছে, মানে নিকেল আর ইয়ে টকবক করে ফুটছে, নিকেল আর লোহা টকবক করে ফুটছে। আর এ সবসময় ঘুরছে, তো পৃথিবীতে সবসময় ঘুরছে। তো পৃথিবী যদি কাউকে যদি ঘোরাও, তুমি জোরে যদি ঘোরাও, তাহলে কি হবে? ঘুরতে 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 কোনো সময়, যেমন সমুদ্রে কি হয়, সমুদ্রের জোয়ার ভাটা হয়, জোয়ারের জল, সমুদ্রের জল ইয়ে দেখেছো কোনো সময়? সাগরের মানে সমুদ্রের কিনারায় জল এসে খালি বাড়ি খাচ্ছে, ইসের সঙ্গে বিচে এসে বাড়ি খাচ্ছে, জল খালি বারবার এসে বিচে বাড়ি খাচ্ছে। কেন বাড়ি খায়? কারণ পৃথিবী তো ঘুরছে সব সময়। তো জল কি স্থির থাকবে নাকি? জলও পৃথিবীর সঙ্গে টলমল টলমল করছে, টলমল টলমল করে ঘুরছে। যখন জোয়ার আসছে, তখন জল টেনে নিয়ে চলে যাচ্ছে একদিকে, মানে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, জোয়ারের সময় টেনে নিয়ে চলে যাচ্ছে একদিকে, সেখান থেকে আবার আরেক দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তারপরে তো হাওয়ার বেগ তো রয়েছে, সেই জন্য কি হয়? জল একবার উথাল পোথাল সমুদ্রের মাঝখানে, দেখবে কোনো ভিডিওতে দেখবে সমুদ্রের মাঝখানে
জল ঢেউ এতো এরকম 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 ঢেউ ঢেউ বিশাল বড় বড় ঢেউ কিসের জন্য? এই যে পৃথিবী তো ঘুরছে, জল তো থোড়ি স্থির থাকবে, কোনোদিন স্থির থাকে? পৃথিবী যখন ঘুরছে, কোনো কিছু কোনো একটা বাটিকে নিয়ে তোমাকে বাটির ভিতর জল নিয়ে তুমি সেই বাটিটাকে তো ঘোরাও দেখি কি অবস্থা হয়। সেও ঘুরবে, বাটিটা জল ঘুরবে আর এদিক ওদিক ছিটকে ছাটকে পড়বে। তাই তো? এরকম অবস্থা হয়। এই যে ভিতরে এই জিনিস এও ঘুরছে তো। এই যে জ্বলন্ত লাভা এও তো ঘুরছে, এও তো ঘুরছে। এবার ঘুরতে, ঘুরতে কোনো সময় এইখানে একটা ফাটল ধরল। এই যে অ্যাস্ট্রোস্ফিয়ার এর সঙ্গে তো এর সেমি লিকুইড কোনো ব্যাপারই না। কিন্তু এইখানে ধরো কোনো রকমের একটা ফাটল ধরছে। এই দুটো ধাক্কা লাগছে, এর সামনে এসে কোনো একটা প্লেট টেকটনিক সে ধাক্কা মারল। ধাক্কা মেরে ফেটে গেল। ফেটে যাওয়ার সাথে, সাথে কি হবে? এখান থেকে যত এই যে লাভা আছে, যে যাওয়ার জায়গা এ তো ওঠার জন্য উপরের দিকে ওঠার জন্য ব্যস্ত। ও ওখান থেকে উঠে চলে যাবে। গিয়ে দাঁড়াম! উপরে উঠে চলে গেল। কি হলো? আগ্নেয়গিরি। বল কেন? উপরে উঠে লাভা জ্বলছে। উপরে উঠে বেরিয়ে মেক্সিমাম পাহাড়ের ভিতর দিয়ে দেখবে মানে যখনই উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আস্তে, আস্তে লাভা চারিদিকে ছড়িয়ে গিয়ে ও ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে সেখানে কি তৈরি করবে? সেখানে একটা নতুন ভূমিরূপ তৈরি করবে। ঠান্ডা তো হবে। এ তো এর তো আর কোনো ইয়ে নেই। এ তো উপরে গিয়ে ঠান্ডা হয়ে যাবে। মানে যখনই এর ১ম খুব গরম থাকবে। তারপর আস্তে, 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 আস্তে ধীরে, ধীরে ও ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গিয়ে সেখানে কি তৈরি করবে? সেখানে আরেকটা নতুন জায়গা তৈরি করবে। এইবার ওই অঞ্চলে যত পশু-পাখি যখন এরকম ইয়ে হয়, গাছপালা, পশু-পাখি যা কিছু থাকতে হবে। এরকম তো পৃথিবী বহু বছর ধরে আমাদের পৃথিবীর উৎপত্তি ৪৫০ কোটি বছর আগে। কত ৪৫০ কোটি বছর আগে। এরকম ৪৫০ কোটি বছরের মধ্যে কতবার এরকম হয়েছে, কত কিছু মারা গেছে, কত কিছু হয়েছে। তার উপরে ধরো ডাইনোসরের যুগে এরকম একটা লাভা ফেটেছে। সব ডাইনোসর গুলোকে এক জায়গায় নিয়ে এরকমভাবে ওর তলায় চাপা পড়ে দিয়েছে। গাছপালা চাপা পড়ে গেছে। এবার সেই যে গাছপালা চাপা পড়ছে, সেই যে ডাইনোসরের হাড়-গোড়, ডাইনোসর চাপা পড়ে যাচ্ছে, সেইটাই হচ্ছে আমাদের কি হিসেবে আমাদের আসছে? আমাদের সেইগুলোর থেকে আমরা পেট্রোল পাচ্ছি এখন। কি পাচ্ছি? পেট্রোল। পেট্রোল কি? ফুয়েল তো, জীবাশ্ম জ্বালানি তো। তাই তো? ফসিল ফুয়েল। তাহলে সেই পেট্রোল ওই যে চাপা পড়ে গেছে মাটির তলায়, যে এইসব অগ্ন্যুৎপাত হওয়ার ফলে, ভলক্যানো হওয়ার ফলে যে চাপা পড়ে গেছে, আগ্নেয়গিরির ফলে, সেই চাপা পড়ার জিনিসের থেকে সেইখান থেকেই সেগুলো চাপা পড়ে এবার তেল হয়ে গেছে। এবার সেই তেলই আমরা এখন, তাহলে আমরা এখন কি তেল ইউজ করি? আমরা এখন গাড়িতে কি ঢালি? ওই ডাইনোসরের তেল। তাই তো? তাহলে সেইটা আমরা এখন ফসিল ফুয়েল বা পেট্রোল হিসেবে ইউজ করছি। এই হচ্ছে ওই জন্য দেখবে মেক্সিমাম ইসের তলায় হচ্ছে মেক্সিমাম এই যে তোমার পেট্রোল পাম্প গুলো কোথায় থাকে? মেক্সিমাম পেট্রোল যেখান থেকে বেরোয় সেগুলো দেখবে সব সমুদ্রের তলায়, মেক্সিমাম জায়গা সমুদ্রের তলাতেই থাকে। বা যত ধাতু-ফাতু হেনা-তেনা সমস্ত কিছুই এই যে খোঁড়াখুড়ি করা কয়লা ওইভাবে কয়লাও কিন্তু সেম প্রসেস তৈরি হয়। ওইজন্য কয়লা মাটির তলায় থাকে। চাপা পড়ে গেছে। বহু বছর ধরে গাছপালা চাপা পড়ে কি তৈরি হয়েছে? ওখানে একটা কয়লা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? কোল তৈরি হয়েছে। কিভাবে কয়লা তৈরি হয় সেটা আমি পরে বোঝাবো। কিভাবে কয়লা তৈরি হয়। কিন্তু ওইভাবেই এই কয়লা, পেট্রোল সব এইভাবেই জি জীবাশ্ম মানে প্রাণী বা উদ্ভিদ দেহের জীবাশ্ম চাপা পড়েই কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়। তাহলে এই হচ্ছে পৃথিবীর ইনার থেকে শুরু করে আউটারের এইরকমভাবে অবস্থান থাকে। এরপরে আমরা দেখব এই যে পৃথিবীর যে গঠনটা তো হলো। গঠনের পরে পৃথিবী ১ম এ কিরকম ছিল? আমি তো ভিতরে পৃথিবীর ইনার কোর দেখলাম, আউটার কোর দেখলাম, কি, কি জিনিস নিয়ে গঠিত হয় সেটাও দেখলাম। তাই তো? এবার দেখব যে পৃথিবীতে যখন এই যে পৃথিবীর ভিতরে আমি এবার গোল করে দিচ্ছি। কিন্তু পৃথিবীর অ্যাকচুয়ালি যদি কোয়েশ্চেন আসে যে পৃথিবীর আকৃতি কেমন? তাহলে কি লিখবে? জিওড। জিওড টাইপের আকৃতি। তাই তো? কিন্তু পৃথিবী এবার আমি দেখছি এবার এই যে পৃথিবীর মধ্যে যে এতগুলো কন্টিনেন্ট রয়েছে, কটা? ৭ টা তো? কটা? ৩, ৩, ৬, ৭ টা কন্টিনেন্ট রয়েছে। এইগুলো কিভাবে তৈরি হলো? দ্বীপগুলো, ছোট, ছোট দ্বীপগুলো কিভাবে তৈরি হলো? এটা কিভাবে তৈরি হলো? এরপরে দেখব এইটা। ঠিক আছে?